আসসালামু আলাইকুম। সকলকে জাগো বাংলা রাত 10টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী দিহান। শুরুতে জাগো বাংলার বিশেষ প্রতিবেদন স্বাস্থ্যই সকল সুখের মূল। আজ থাকছে বিলাতি গাবের পুষ্টিগুণের উপর বিশেষ প্রতিবেদন। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বিশেষ সংবাদ শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক আর নেই। রফিকুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। মহামারীর আঘাত এসেছে দেশের অভ্যন্তরীণ কাপড়ের বাজারে। পাইকারি কিংবা খুচরা সব ধরনের কাপড়ের ব্যবসায় লেগেছে ধাক্কা। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রতিশ্রুতি মিলেছে প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার। করোনা পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে ততই কমছে ওয়ান টাইম কাপ ও প্লেটের ব্যবহার। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান সহিংসতায় এ পর্যন্ত ৬৯ জনের মৃত্যু। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি মাসের শেষের দিকে মাঠে ফিরতে পারবেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। দেখছিলেন গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এক শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে ব্যারিস্টার রফিকুল হক নানা পরামর্শ দিতেন। তিনি বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার তাকে মিথ্যা মামলায় বন্দী করে। সেই দুঃসময়ে ব্যারিস্টার রফিকুল হক তাকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াইয়ে এগিয়ে আসেন। শেখ হাসিনা গভীর কৃতজ্ঞতার সঙ্গে সে কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকাল 8:30টার দিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে মারা যান প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৪ বছর। সকালে আদ্দিন হাসপাতাল প্রাঙ্গণে রফিকুল হকের প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মহামারীর আঘাত এসেছে দেশের অভ্যন্তরীণ কাপড়ের বাজারে। পাইকারি কিংবা খুচরা সব ধরনের কাপড়ের ব্যবসা লেগেছে ধাক্কা। ব্যবসায়ীরা জানান, লকডাউনের পরও আগের মতো জমে ওঠেনি বাজার নেই ক্রেতা কিংবা পাইকাররা। পুরো পরিস্থিতি সামাল দিতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে শঙ্কা খাত সংশ্লিষ্টদের। বিস্তারিত দেখুন রোজা চৌধুরীর ডেস্ক রিপোর্টে। মহামারী কালে বন্ধ ছিল সকল ব্যবসা বাণিজ্য, থমকে গিয়েছিল পণ্য বিক্রির চাকা, ধাক্কা লেগেছিল প্রায় প্রতিটি ক্ষেত্রে। দেশের অভ্যন্তরীণ কাপড়ের বাজারও এর ব্যতিক্রম নয়। করোনার ধাক্কা লেগেছে দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার বঙ্গবাজারেও। ব্যবসা হয়নি লকডাউনের পুরো সময়, ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি টাকা। বিগত 2-3 মাস যাবত এখন আবার ব্যবসা নাই। এখন আবার সামনে শীত আসতেছে, শীতে হয়তো আমরা প্রিপারেশন নিতেছি। যদি ওই সময় ভালো হয় তাহলে তো ভালো হবে। আর সিটি কর্পোরেশনের থেকে আসে ওরা একটা ফর্ম দেওয়ার পরে দিই আপনার ওদেরকে 100 টাকা দিতে হয়। এখন পাইকাররা এটা নিয়ে ঝামেলা করতেছে। এমনিতে ব্যবসার অবস্থা খুব নাজুক, এরপরে যদি এরকম হয় তাহলে তো ব্যবসার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। গরমের সিজনটা শেষ তো,
তারপরও মানে গরমের কারণে মোটামুটি হাফাতা চলে, ফুলাতা এখনো চলেনি। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সব কিছু আছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা কেনাকাটা খুব সুন্দর মতো শান্তি মতো কেনাকাটা করতে পারতেছি। লকডাউনে প্রায় 6 মাস বন্ধ থাকার পর স্বাভাবিক নিয়মে ব্যবসা কেন্দ্র খুললেও বিক্রি নিয়ে হতাশ ব্যবসায়ীরা, দেখা নেই প্রত্যাশিত ক্রেতার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিছু ব্যবসায়ী এলেও স্বাভাবিক সময়ের তুলনায় পণ্য কিনছেন কম। পাইকাররা জানান মফস্বলে এখনও ব্যবসা পুরোপুরি জমে ওঠেনি, রয়েছে পরিস্থিতি মোকাবিলার সরকারি প্রণোদনা কিংবা সহায়তা না পাওয়ার অভিযোগও। অন্য জায়গার চেয়ে এখানের জায়গায় অনেক ফেসিলিটি পাওয়া যায় আর কি, কম রেটে পাওয়া যায়, এই জন্য আমরা এই মার্কেটে আসি। আর এই বিজনেস এত সহজে উঠানো সম্ভব না, কেননা দেখা 2-4-5 বছর গেলে আল্লাহ পাকে যদি দেখা যায় বিজনেস আর একটু ভালো অতিক্রম হয় তখন দেখানো সেটা উঠানো সম্ভব। বিক্রি আছে মোটামুটি, তবে আগের মতো না, আগের মতো কোনো কিছুই নাই, সব কিছুই স্লো। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রোজা চৌধুরী, জাগো বাংলা টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় 35 কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি মিলেছে। বৃহস্পতিবার রোহিঙ্গাদের সহায়তায় দাতা সংস্থার আঞ্চলিক সম্মেলনে আসে এই ঘোষণা। এর মধ্যে 20 কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র, ইইউ 9 কোটি 60 লাখ ও যুক্তরাজ্য দেবে 4 কোটি 75 লাখ ডলার। অনুষ্ঠানের শুরুতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান জানান, রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে আঞ্চলিক সহযোগিতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের দক্ষিণ এশীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমেদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের এই ভার আর বইতে পারছে না বাংলাদেশ। সংকট সমাধানে 6টি প্রস্তাব দিয়েছেন তিনি। করোনা মহামারীর কারণে বছরের শুরুতে দেশের বাজারে চাঙা হয় ওয়ান টাইম কাপ প্লেটের ব্যবসা। সরবরাহ সংকটের সুযোগে বাড়ে দামও। তবে করোনার ভীতি কমার সঙ্গে সঙ্গে চাহিদা কমছে একবার ব্যবহারযোগ্য সব পণ্যের, কমছে দাম। করোনা পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে ততই কমছে ওয়ান টাইম কাপ ও প্লেটের ব্যবহার। খুচরা বিক্রেতারা বলছেন, করোনা মহামারীর শুরুতে বিক্রি কিছুটা বাড়লেও এখন বেচাকেনা প্রায় বন্ধ। বিক্রি প্রায় শূন্যের কোটায় নামায় আবারও কমেছে ওয়ান টাইম কাপ ও প্লেটের দাম। যাও বিক্রি হচ্ছে তাতে পিছিয়ে দেশীয় পণ্য। দেশীয় ওয়ান টাইম পণ্য উৎপাদন শিল্পকে বাঁচিয়ে রাখতে কাঁচামালের আমদানি শুল্ক কমানো এবং বিদেশি পণ্যে শুল্ক বাড়ানোর দাবি তার। কাঁচামালটা আমরা বিদেশ থেকে আমদানি করে আনি, যেহেতু বাংলাদেশে এখনও প্রোডাকশন লেভেলে সেই ধরনের কোনো পসিবিলিটি দেখা যাচ্ছে না ভালোভাবে। এইখানে কাঁচামাল আনার ক্ষেত্রে যে ডিউটিটা, এটা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য করতে হবে। খুবই বাজে মানের কিছু পণ্য যেটা ভারত থেকে আমদানি করতেছে আমাদের এখানকার কিছু ব্যবসায়ীরা, যেটা স্বাস্থ্যসম্মত না। হ্যাঁ, তো সেইটা আমদানি করার ক্ষেত্রে আমাদের সাথে প্রাইজে আমরা তাদের সাথে পারতেছি না। আর যেহেতু তাদের ভ্যালুর জায়গাটাতে সমস্যা আছে, অরিজিনাল যে ভ্যালু হওয়ার উচিত ছিল সেই ভ্যালুটা দেখানোই আছে কম, তো তখন তো তাদের ডিউটিটা কম পড়ে যায় এবং খরচটা কম পড়ে যায়। যেহেতু আমরা কাঁচামাল 61% ডিউটি দিয়ে আনি, তো সেখানে তারা একটা সুবিধা পায়। করোনাকালীন অবস্থায় তখন আমাদের টুকটাক ওই মানুষ বিভিন্নভাবে আপনার দানের জন্য নিত, ত্রাণের জন্য, তখন একটু বেচাকেনা ভালো ছিল। বাকি এখন আমাদের বেচাকেনা অনেকই খারাপ। আগে তো অনুষ্ঠান হতো, এখন তো অনুষ্ঠান টুকটাক যা চলে। এখন আগে তো অনুষ্ঠান হয়তো, প্রোগ্রাম হইতো, এখন এগুলো কিছুই হয় না, এগুলো সব বন্ধ। ইনপুটাররা যারা আসে তারা মনে করেন করে রাখতেছে, সিন্ডিকেট, তারা মাল দিতেছে না, দিলে তো আবার রেট কমে যাব আগের থেকে একটু বেশি। এবার জাগো বাংলার বিশেষ প্রতিবেদন, স্বাস্থ্যই সকল সুখের মূল। বিলাতি গাব নামে বিলাতি থাকলেও যার কোনো সম্পর্ক নেই বিলাতের সাথে। আদিনিবাস ফিলিপাইন হলেও পুষ্টিগুণ ও জনপ্রিয়তার কারণে বাংলাদেশেও দিনকে দিন বাড়ছে এর চাষ। গবেষণা বলছে, ফলটির আয়রন রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরে রক্ত প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে। আর পুষ্টিবিজ্ঞানীদের মতে এটি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ কার্যকরী। নামে বিলাতি গাব হলেও আদতেই কোনো সম্পর্ক নেই বিলাতের সাথে, এমনকি কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ইউরোপেও। তবে আছে পুষ্টির সাথে সুসম্পর্ক, বলছেন স্বয়ং পুষ্টিবিজ্ঞানীরা। খেতে সুস্বাদু ও মিষ্টি ফলটির বাইরের আবরণ লালচে বাদামি হলেও ভেতরটা হালকা বাদামি।
স্বাদে ভরপুর ফলটি সরাসরি খোসা ছাড়িয়ে খাওয়া ছাড়াও খাওয়া যায় জুস হিসেবেও। ভিটামিন এ বা বিটা ক্যারোটিন ছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স বা থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ও প্যান্টোথেনিক অ্যাসিড নামক ভিটামিন মেলে বিলাতি গাবে, এমনটাই বলছে গবেষণা। আর খনিজ উপাদানের মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম ছাড়াও আছে আমিষ, শর্করা ও খাদ্য আঁশ। গাবে থাকা পটাশিয়াম ও আয়রন রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরের রক্ত প্রবাহ ঠিক রাখতে কাজ করে। এছাড়া কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর চাপ কমিয়ে রক্তচাপ কমাতেও কাজ করছে। গবেষকরা বলছেন গাবে থাকা ক্যালসিয়াম মজবুত করে হাড় ও দাঁতকে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে গাব। আর খাদ্য আঁশ শরীরে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। সর্দি কাশি ও জ্বর থেকে মুক্তি মেলে গাব খেলে। এছাড়া ফলটি বুকে রক্ত জমাট বাঁধতে দেয় না ও অ্যাজমা দূর করে। অন্ত্রের রোগ ও কোলন ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমায় গাব। বিলাতি গাব এটা একটি ক্যালসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন এ সমৃদ্ধ ফল এবং বিলাতি গাব যদি নিয়মিত খাওয়া হয় তাহলে সেটা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাছাড়া হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। আর বিশেষ করে আমি যে কথাটা বলবো, বিলাতি গাব নিয়মিত খেলে কোলন ক্যান্সার রোধে সে কার্যকরী ভূমিকা রাখে। তাছাড়া এখানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, শারীরিকভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত সহায়তা করে। ঔষধি গুণে ভরপুর ফলটির খোসা গুঁড়া করে আমাশয় ও চর্মরোগের মলম তৈরিতেও ব্যবহৃত হয়। প্রতি 100 গ্রাম বিলাতি গাবে রয়েছে 504 কিলো ক্যালোরি খাদ্য শক্তি। আদিনিবাস ফিলিপাইন হলেও উৎপাদন শীর্ষে মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, জাভা ও সিঙ্গাপুর। এছাড়া মালয় উপদ্বীপে পাওয়া যায় কয়েকটি বুনো জাত। আর বাংলাদেশের গ্রামাঞ্চলের কিছু এলাকা ছাড়াও উপকূলীয় অঞ্চলেও চাষ হয় ফলটি। এবার আন্তর্জাতিক সংবাদ। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান সহিংসতায় এ পর্যন্ত 69 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে 51 জন সাধারণ জনগণ এবং 18 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরে যেতে বলেছেন। প্রেসিডেন্ট বলেন, যদি তারা ঘরে ফিরে না যায় তাহলে তিনি নিরাপত্তা বাহিনীকে সরাবেন না, কারণ তিনি গুন্ডাদের যা ইচ্ছা তাই করতে দিতে পারেন না, দেশকে অস্থিতিশীল করতে দিতে পারেন না। আন্দোলনকারীদের দাবি, সরকার ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না নিলে এই আন্দোলন চলতেই থাকবে। সামনের দিনগুলোতে হয়তো আরো বড় আন্দোলন দানা বেঁধে উঠবে। এবার খেলার সংবাদ। নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি মাসের শেষের দিকে মাঠে ফিরতে পারবেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। 28 অক্টোবর শেষ হবে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ। এই নিষেধাজ্ঞা শেষে সাকিব দলে ফেরাটা বাংলাদেশের জন্য ইতিবাচক বলে মনে করেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হেড কোচ জানান, তার মতো ক্রিকেটার যে কোনো দলের জন্য অমূল্য সম্পদ। রাসেল ডোমিঙ্গো বলেন, নিষেধাজ্ঞা কাটিয়ে খুব শিগগিরই ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। এটি বাংলাদেশ দলের জন্য খুবই ইতিবাচক দিক। তার মতো ক্রিকেটার যে কোনো দলের বড় সম্পদ। তবে শর্ত হচ্ছে, প্রথম 1 বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী 1 বছরের শাস্তি পেতে হবে না তাকে। সে হিসেবে চলতি মাসের 29 অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন বাংলাদেশের এই সেরা ক্রিকেটার। সংবাদ শেষ করার আগে গ্র্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস শিরোনামগুলো আরও একবার। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিকুল হক আর নেই। রফিকুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক। মহামারীর আঘাত এসেছে দেশের অভ্যন্তরীণ কাপড়ের বাজারে। পাইকারি কিংবা খুচরা সব ধরনের কাপড়ের ব্যবসায় লেগেছে ধাক্কা।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য প্রতিশ্রুতি মিলেছে প্রায় ৩৫ কোটি মার্কিন ডলার। করোনা পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে ততই কমছে ওয়ান টাইম কাপ ও প্লেটের ব্যবহার। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান সহিংসতায় এ পর্যন্ত ৬৯ জনের মৃত্যু। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি মাসের শেষের দিকে মাঠে ফিরতে পারবেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি জাগো বাংলা রাত ১০টার সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।